আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। ফেনীর নুসরাত হত্যা মামলায় সিরাজউদ্দৌলা সহ 2 আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 10 জন খালাস। ত্রুটিপূর্ণ রায় দেয়ায় নিম্ন আদালতের বিচারকের ক্ষমতা প্রত্যাহার। 2 জনের মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 10 জন হচ্ছে বেকসুর খালাস। বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে। কারো উস্কানি নয়, সরকারের কাজ দেখে মূল্যায়নের আহ্বান বিএনপির। নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে জামায়াত, সম্পাদকের সঙ্গে বৈঠকের পর বললেন পরোয়ার। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী ঢাকা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিজের দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রচারের সমালোচনা। সমতার ভিত্তিতেই বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে হাইকমিশনার। অবকাঠামো এবং ডিজিটাল খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। জানুয়ারি 9 আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে মার্চে। 6ষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত আবারও মেয়েদের সার্বজনীন উপবৃত্তি চালুর চিন্তা। ভঙ্গুর অর্থনীতি, জ্বালানি সংকটের ধাক্কা সামলাচ্ছে সরকার। 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা, সিপিডির উত্তরণের চেষ্টা চলছে জানালেন অর্থমন্ত্রী। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে রংপুরে 4 মার্ডার নিয়ে স্বজনদের নানা প্রশ্ন, ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে পুলিশের বক্তব্যের কিছুটা অমিল রয়েছে দাবি চিকিৎসকের। যে কোনো কেউ ষড়যন্ত্র আছে, মানে অন্য লোকও আছে। এটা একটা সাধুটা বলতেছে এটা একটা নাটক। চোয়াল কোনো ভাঙার সাইন আমরা পাই না, এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কোনো অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় আসামি সিরাজউদ্দৌলা সহ 2 জনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ফাঁসির রায় বাতিল করে 4 জনকে যাবজ্জীবন ও 10 জনকে খালাস দেয়া হয়েছে। নুসরাত হত্যায় বিচারিক আদালতের রায়ে ত্রুটি পাওয়ায় বিচারকের সক্ষমতাও কেড়ে নিয়েছেন হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের আইনজীবীরা আপিল করবেন বলেও জানান। 2019 সালের 5 এপ্রিল ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনকে দেওয়া হয়েছিল ফাঁসির রায়। বিচারিক আদালতের রায়ের পর 16 জনের ফাঁসি নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। বিচারিক আদালতের রায় ঘোষণার পর নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির ডেথ রেফারেন্স রায়ের বিরুদ্ধে আপিল ও জেল আপিল আসে হাইকোর্টে। 7 বছর পর শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে। 2 সপ্তাহের বেশি সময় ধরে শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ রায়ের নথিপত্র, 87 জন সাক্ষীর জবানবন্দি সহ নানা তথ্য উপাত্ত উপস্থাপন করেন। শুনানি শেষে সোমবার নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ। শুরুতেই বিচারক জানান, তাদের এই রায় কেবল মামলার সকল নথিপত্রের উপর ভিত্তি করেই ঘোষণা হচ্ছে। রায়ে আসামি সিরাজউদ্দৌলা ও শিক্ষার্থী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। ফাঁসির রায় বাতিল করে 4 জনকে যাবজ্জীবন ও 10 জনকে খালাস দেওয়া হয়। 16 জনের ফাঁসি একটা মামলায়, এটা আমাদের এর আগে এরকম কোনো জাজমেন্ট আমার জানা নাই। এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না, একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল।
ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। যখনই এটা সেন্সিটাইজড হয়ে যায় তখনই বিচারকদের উপর একটা সাংঘাতিক রকমের মানসিক এবং সামাজিক চাপ তৈরি হয়, ফলে তারা গণহারে ফাঁসির রায় প্রদান করেন। সাম্প্রতিক সময়ে আমরা অনেকগুলো মামলায় লক্ষ্য করেছি। নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দি নিয়ে পর্যবেক্ষণ দেন আদালত। বলেন, মানুষ যখন জানেন তিনি মৃত্যুশয্যায় তখন তিনি কাউকে অন্যায়ভাবে জড়ান না। হাইকোর্ট জানান, জবানবন্দিতে নুসরাত 4 জন আগুন দিয়েছে উল্লেখ করলেও কারো নাম বলেননি। শুরুতেই এই ঘটনাটাকে একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বেশ কয়েকটা আসামির মধ্যে ছিল, যেটা অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে। ডাক্তার উবায়েদের এই যে মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায়ে দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন। নুসরাত হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া 16 জনের মৃত্যুদণ্ডের রায়টি ত্রুটিপূর্ণ হওয়ায় তৎকালীন ফেনীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছেন উচ্চ আদালত। পাশাপাশি ফাঁসির রায় বাতিল করে যে 4 জনকে যাবজ্জীবন এবং যে 10 জনকে খালাস দিয়েছেন তাদেরকে দ্রুত কন্ডেম সেল থেকে বের করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এই রায়টি একটি বার্তা দেয়, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, অর্থাৎ তাড়াহুড়ো করে বিচার করা মানে বিচারকে হত্যা করা। উচ্চ আদালতের এই রায়টি বিচারিক আদালতের জন্য নজির হয়ে থাকবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা এবং 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের খবরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মা শিরিন আক্তার। তবে বিভিন্ন হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তার দাবি করেছেন তিনি। স্থানীয়রা বলছেন, উচ্চ আদালতের রায়ের মধ্যে দিয়ে বিতর্কের অবসান হয়েছে। ফেনীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের উপর রায় ঘোষণায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায় শোনার পরপরই সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাতের মা শিরিন আক্তার। আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে। শিরিন আক্তার বলেন, নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল, কিন্তু এই রায়ের মধ্য দিয়ে এটি হত্যাকাণ্ড হিসেবে আবারও প্রমাণিত হলো। এটা হত্যা প্রকাশ হয়ে গেছে, আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায় আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। আমার ছেলের ঘরে মারিয়ে নেব, পুরা বাড়ি ঘর আগুন লাগাই হুমকি দামকি দিতে আছে রে, সরাসরি গুলি করি মারিয়ে নেয়। নিরাপত্তার দায়িত্বে সবসময় যেরকম ছিলাম এখনও নিরাপত্তার দায়িত্বে থাকব। আমরা সবসময় সোচ্চার আছি, সতর্ক আছি। 2 জনের মৃত্যুদণ্ডের পাশাপাশি 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 জনকে খালাস দেন হাইকোর্ট। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে এলাকাবাসী। প্রকৃত যারা অন্যায় করছে বা অন্যায়কারী বা যারা অন্যায়ের সাথে জড়িত ছিল তারা শাস্তি পেয়েছে। আমাদের যে প্রত্যাশা ছিল আমরা ওই অনুযায়ী রায় পেয়েছি। আজকের রায়ে আমরা সোনাগাজীবাসী খুশি আছি। যাবজ্জীবন দণ্ড পাওয়া 4 আসামি হলেন উম্মে সুলতানা পপি, নুরুদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং জাবেদ হোসেন শাখাওয়াত। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। মাগুরার 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় আগামীকাল রায় দেবেন হাইকোর্ট। আসামি হিট্টু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। রোববার আদালতে মৃত্যুদণ্ড পাওয়া হিট্টু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। 2025 সালের 17 মে মামলার প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক M জাহিদ হাসান। রায়ে বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়। 2025 সালের মার্চে মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরে হাসপাতালে নেওয়া হয়, এরপর আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানেই 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া। নেতাকর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই করা হবে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সারা দেশে দলের নাম ভাঙিয়ে অপকর্ম করা নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে কারো উস্কানিতে নয়, দেশ ও জনগণের উন্নয়নে নেওয়া পদক্ষেপ দেখে সরকারের কাজ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ
নুরুল ইসলাম মনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে রুহুল কবির রিজভী আহমেদ। শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। দাবি করেন জনগণের মাঝে জনপ্রিয়তা পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এ সময় দলীয় পরিচয়ে অপকর্মকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী আহমেদ। হয়তো দুই একজন থাকতে পারেন, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে করা প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, এবার প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবে স্থানীয় নেতাকর্মীদের মতামত। স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। এদিকে দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তুলে ধরেন সরকারের 6 মাসের কার্যক্রমের মূল্যায়ন। জনগণের উন্নয়নে নেয়া পদক্ষেপ দেখে ক্ষমতাসীনদের বিবেচনার আহ্বান জানান তিনি। আপনাদের কষ্ট তার হৃদয়ে বাজে কি বাজে না সেটা দেখে বিচার করেন। সে আপনাদের কল্যাণ করতে চায় কি চায় না। যদি না চায় আপনার রাস্তায় নেবেন, আমি আপনাদের সাথে থাকবো। যদি চায় আপনারা তাদের ওনার পিছনে থাকেন। আমাদের হাঙ্গর হা করে বসে আছে, কুমির হা করে বসে আছে। আমরা এক তিল পরিমাণ যদি বিচ্ছেদ হই, কুমির খেয়ে ফেলব। আমরা কুমিরের মুখে যাব না এখানে বেঁচে থাকবো, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। চিফ হুইপ বলেন, ভঙ্গুর অর্থনীতি ও গণতন্ত্রের মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। প্রতীত আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দেওয়ায় সংকটে পড়তে হচ্ছে দেশবাসীকে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের সকল গণবিরোধী অবস্থানের নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে জামায়াতে ইসলামী। সংবাদপত্রের সম্পাদকদের সাথে দলটির আমিরের মতবিনিময় শেষে এই কথা জানিয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এতে দেশের প্রথম সারির সংবাদপত্রের বেশিরভাগ সম্পাদকরা অংশ নেন। তবে গণমাধ্যমের কোনো ক্যামেরাকে এই মতবিনিময় সভায় প্রবেশ করতে দেয়া হয়নি। বৈঠক শেষে ব্রিফিংয়ে মিয়া গোলাম পরোয়ার জানান, দেশের বর্তমান নানা সংকট এবং 11 দলীয় ঐক্যের অবস্থান নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে এই আয়োজন। জাতীয় সংসদে বিরোধী দলের প্রতি করা নানা বৈষম্যের বিষয়েও দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের অবহিত করা হয়। এ সময় সম্পাদকদের মধ্যে 2-1 যারা কথা বলেছেন তারা জানান, বর্তমানে গণমাধ্যমের অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো, তবে স্বস্তিদায়ক নয়। গণতন্ত্রকে এগিয়ে নিতে বিগত সময়ের মতো বিরোধী দলকে নৈরাজ্য না করারও আহ্বান জানান তারা। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্নে 70% লোক হাতে ভোট দিয়ে হা জয়যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। তিনি আমাদের কাছ থেকে অব্যাহত সহযোগিতা কামনা করেছেন, বলেছেন তাদের যদি ভুল হয় আমরা যেন ভুল ধরিয়ে দিই, তবে শুধু ভুল ধরিয়ে না, আমরা যেন তাদেরকে পরামর্শ দিই। গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ, এই লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক আর বহির্বিশ্বের সাথে যোগাযোগ বাড়াতে এবং কাজের ধারাবাহিকতা ধরে রাখতে সচেষ্ট থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে 6 মাসের একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যেসব মিডিয়া তার ব্রিটিশ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রচার করছে তারা বাংলাদেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। মক্কা
মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। মক্কা নিয়ে তো সবসময় একটা আলাদা জায়গা, মক্কা বাংলাদেশের হৃদয়ের মানুষের হৃদয়ে। তো মানে ওখানে আমরা মিডল ইস্টে একটা মানে যদি হয়, এমনও হয় যে ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে ওখানে তো অস্বাভাবিক না যাওয়া। আমি বাংলাদেশি, মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড, মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। বাংলাদেশ এবং ভারত স্বাধীন সার্বভৌম দেশ, কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর উপর ভিত্তি করে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি বলেন, দুদেশের বাণিজ্যিক সম্পর্কের পথ ধরে রাজনৈতিক সম্পর্কও এগিয়ে যাবে। বাংলাদেশের অবকাঠামো এবং ডিজিটাল খাতে বিনিয়োগের জন্য দুদেশের ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের আলোচনা হয় বৈঠকে। চীনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার প্রতিবেশী দেশ ভারত। প্রায় 13 থেকে 15 বিলিয়ন ডলারের দ্বিপাক্ষীয় বাণিজ্য আছে দুই দেশের মধ্যে। 24-এর পট পরিবর্তনের পর দুই দেশের পক্ষ থেকেই আন্তঃবাণিজ্যে আসে বেশ কিছু বিধিনিষেধ। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য সম্পর্ক উন্নয়নে জোর দেয় দুই দেশেই। তারই ধারাবাহিকতায় বাণিজ্য মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের এই বৈঠক। ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে সাবরুম এবং আরও দুই একটা রাস্তার ব্যাপারে আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। বাণিজ্য মন্ত্রী জানান, অবকাঠামো এবং ডিজিটাল খাতে বিনিয়োগ করতে চায় ভারতীয় ব্যবসায়ীরা। ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাড়িয়ে যায়। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার উপর জোর দিয়েছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। যখন অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। রাজনৈতিক বৈরিতা পেছনে ফেলে দুই দেশের সাধারণ মানুষের চাওয়াকে গুরুত্ব দিয়ে ব্যবসায়িক সম্পর্ককে এগিয়ে নেয়ার কথা বলেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ ইজ এ ভাইব্রেন্ট, সভরেন, independent country. So is India. Nobody is big, nobody is small, all are equals, and we have to work on that footing. Agami din, it is very positive. Let it take its own time and let us work together. বাণিজ্য সম্পর্কে গতি আনা এবং নতুন বিনিয়োগে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা চলমান থাকবে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জানুয়ারি 9 আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 14 মার্চ, শেষ হবে 15 এপ্রিল। সোমবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এই তথ্য জানান। বলেন, এর চেয়ে আর বেশি পরীক্ষা পেছানোর সুযোগ নেই, নির্ধারিত সময়েই সম্পন্ন হবে। এর আগে আগামী বছর জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। মার্চের 21 তারিখে শুরু হয়ে এপ্রিলের 15 তারিখ শেষ হবে। গত পরীক্ষা নিয়েছিলাম আমরা এপ্রিলের 20 তারিখ থেকে, সেইখান থেকে এগিয়ে নিয়েছি 1 মাসের বেশি সময়। ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সার্বজনীন উপবৃত্তি চালু করতে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়। শিক্ষা জীবনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মিড ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোষ নয় বলেও বৈঠকে জানান প্রধানমন্ত্রী।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়, পুলিশ বাহিনীর অধীনে এই ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। ব্যাটালিয়নকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিবর্গের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাসমূহের নিরাপত্তা, সন্ত্রাস, মাদক, মানব পাচার, ধর্ষণ এবং মানবতা বিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন প্রতিপালন সাপেক্ষে ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রদানের প্রস্তাবও করা হয়েছে খসড়া আইনে। 6 মাস সরকারের মূল্যায়নের জন্য যথেষ্ট না হলেও বিএনপি সরকারকে ব্যর্থ বলছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, অদক্ষতা আর পরিকল্পনাহীনতায় সরকার ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে যাচ্ছে। বিএনপি সরকারের 180 দিনের মূল্যায়নে জ্বালানি সংকট, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, হাম নিয়ে সরকারের ব্যর্থতাকে সামনে এনেছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, গুম তদন্তে আস্থাহীনতা, কার্যকর মানবাধিকার কমিশন না থাকা, সাংবাদিকদের হয়রানি সহ নানা কারণে এই সরকারের সময় গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে। বিএনপি সরকারের 180 দিনে এনসিপির মূল্যায়ন জানাতে সংবাদ সম্মেলন। অর্থনৈতিক অব্যবস্থাপনা, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্বিধান্বিত পররাষ্ট্র নীতিসহ 9টি খাতে সরকারের ব্যর্থতার অভিযোগ দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী এ বছরের প্রথম 6 মাসে 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানান এনসিপির আহ্বায়ক। বলেন, প্রতিবেদন অনুযায়ী এসবের মধ্যে 770টি ঘটনায় বিএনপি জড়িত। এছাড়া বিএনপির নিজস্ব কোন্দল আর আধিপত্যে সংঘর্ষের ঘটনা অন্তত 273টি। বিএনপির নিজস্ব দলীয় কোন্দল, চাঁদাবাজির হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর যাতে 31 জন নেতাকর্মী নিহত হয়েছে। বিএনপি সরকার প্রতিশ্রুতির অধিকাংশই রক্ষা করতে পারেনি বলে মন্তব্য নাহিদ ইসলামের। সরকার পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করলে গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি তার। অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে, সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শেখ হাসিনার বিচারের রায় কার্যকর করা এবং ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির দিকে নেয়ার তাগিদ দেওয়া হয় ব্রিফিং থেকে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও আপত্তি আছে দলটির। যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, তাহলে এটার আসলে মিনিং কি দাঁড়াবে? বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী এটা কিভাবে দেখবে? ফলে আমরা মনে করি এটা শুধু তারেক রহমান হিসেবে না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে এবং বাংলাদেশ যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্বর জায়গায় স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, এটাই মেসেজ যাবে। 6 মাসে নিজেদের মূল্যায়নে এনসিপি বলছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এনেছে বিরোধী দল। রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা, সেটা কিন্তু বিরোধী দল এনেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 3 শিল্পাঞ্চলে কারখানা বন্ধ হয়ে চাকরি হারিয়েছেন প্রায় 62,000 শ্রমিক। সক্ষমতা আর সমন্বয়ের ঘাটতি দেখা যাচ্ছে জ্বালানি সংকট মোকাবেলায়। সরকারের 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, পে স্কেল ইস্যু সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সাহসের অভাব দেখা যাচ্ছে। সব মিলিয়ে ফলাফল 31টি অর্থনৈতিক সূচকের 19টিতে অবনমন। বৈশ্বিক অস্থিরতা আর জ্বালানি সংকটে থমকে আছে উৎপাদন খাত, নেই কাঙ্ক্ষিত বিনিয়োগ, তার উপর নিত্যপণ্যের চড়া দামে নাজেহাল স্বল্প আয়ের মানুষ। সংস্কার আর নানা পদক্ষেপে এ পরিস্থিতি থেকেই হবে অর্থনৈতিক পুনরুদ্ধার, এমনটাই আশা নির্বাচিত সরকারের কাছে। প্রশ্ন হলো, ক্ষমতার প্রথম 6 মাসে তার কতটা প্রতিফলন হয়েছে? সিপিডির পর্যালোচনা বলছে, গ্যাস বিদ্যুতের সংকটসহ নানা কারণে সরকারের প্রথম 6 মাসে 3 শিল্পাঞ্চলেই বন্ধ হয়েছে 95টি কারখানা, কর্মহীন 62,000 শ্রমিক। সভায় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে জ্বালানি সংকটের বড় কারণ এলএনজি আমদানি নীতি। তবে সমাধানে দেখা যাচ্ছে সরকারের সক্ষমতার অভাব আর সমন্বয়হীনতা। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে এবং প্রায় 62,000 মানুষ
কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। একটি এলএনজি বাতিল করা হলো, তার ফলাফল কি হবে, কোথায় পাওয়া যাবে, এর ভিতরে যুদ্ধ হলো এবং এইটার যে ধারাবাহিক ফলাফল আমাদের বিভিন্ন শিল্প, কলকারখানা এবং গার্হস্থ্য জীবনে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং ভোলাতে গ্যাস থাকার পরেও সেগুলোকে নিয়ে আসার ক্ষেত্রে সঞ্চালন ইত্যাদির বিষয়ে আমাদের উদ্বেগ রয়ে গেছে। বর্তমান আর্থিক বাস্তবতায় বৈদেশিক ঋণের চাপ সহ্য করা বাংলাদেশের জন্য কঠিন হবে বলেও মনে করেন ডক্টর দেবপ্রিয়। বলেন, পে স্কেল সহ প্রাতিষ্ঠানিক সংস্কারের বিভিন্ন ইস্যুতে সরকারের রাজনৈতিক সাহসের অভাব রয়েছে। ওনারা রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সংস্কারের করার ক্ষেত্রে। এবং এটা সবচেয়ে বড় একটা জায়গা হলো আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতার বিষয়। দেখুন, আপনি 6 মাস হয়ে গেছে, আপনি এই বেতন ভাতার সিদ্ধান্ত নিতে পারছেন না। বিনিয়োগ আর স্বস্তি ফেরাতে কর ছাড়, বিভিন্ন বাণিজ্য চুক্তিসহ ইতিবাচক পদক্ষেপ থাকলেও মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টাদের আড়াইতলা সরকারে সমন্বয়ের ঘাটতি রয়েছে এমন মন্তব্য উঠে আসে পর্যালোচনায়। বলা হয়, এভাবে চললে চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি হতে পারে 1.5 লাখ কোটি টাকার কাছাকাছি। ওনাদের আমি অনেক ইঙ্গিত দেখি, কিন্তু সঙ্গীত দেখি না। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে। এজন্য প্রথমে দরকার স্থিতিশীলতা। বার্ডি গ্র্যান্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সব কিছুর জন্য সময় প্রয়োজন, ধৈর্য ধরতে হবে। জানান, প্রতিযোগী দেশগুলো যেখানে গবেষণা ও উন্নয়নে বছরে $4 ট্রিলিয়ন ব্যয় করে, সেখানে বাংলাদেশের বরাদ্দ জিডিপির মাত্র 0.3%। দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গবেষণা ও উদ্ভাবনীতে কর্মী প্রতি ব্যয় করে গড়ে 500 টাকার কম। অনুষ্ঠানে জানানো হয়, বার্ডি অর্থায়নের উদ্দেশ্য শুধু প্রকল্পে অর্থায়ন করা নয়, বাংলাদেশের জন্য আরও প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা। শিল্পায়ন ত্বরান্বিত করতে পরিবেশ বান্ধব প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি ব্যবসাকে সহজলভ্য করতে অর্থায়নের তাগিদ উঠে আসে অনুষ্ঠানে। পরে 12 জনকে অ্যাওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী। এটা থেকে রিকভার করার কাজ চলতেছে, এখনো এটা থেকে বেরিয়ে আসার পথ চলছে, স্যালভেজ প্রোগ্রাম চলতেছে, আমরা ফায়ার ফাইটিং করতেছি এবং এটাকে আমাকে স্থিতিশীল করার প্রক্রিয়া চলছে। এই ধারার মধ্যে আমরা ক্রমান্বয়ে স্থিতিশীল থেকে আমরা গ্র্যাজুয়ালি টেক অফের পর্যায়ে যাব, সেই কাজটা চলছে অর্থনীতিতে। এবং যত সব আমরা রিফর্ম করেছি, ডিরেগুলেশন করেছি, নীতিমালা প্রণয়ন করেছি, ইনসেন্টিভ দিয়েছি। 6 মাসে একটি মাত্র গুমের অভিযোগ এসেছে, যা তদন্তে 3টি কমিটি করেছে সরকার, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সিডাপ মিলনায়তনে রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে এক সেমিনারে মন্ত্রী বলেন, গুমের ঘটনায় 0 টলারেন্স নীতি বর্তমান সরকারের। এ সময় বিভিন্ন দলের নেতারা 6 মাসে সরকারের নেয়া বেশ কিছু পদক্ষেপের সমালোচনা করেন। দলগুলোর নির্বাচনী ইশতেহার সংসদীয় যে রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত নির্বাচন পরবর্তী বাংলাদেশ রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা শীর্ষক বহুদলীয় সংলাপ। সংলাপে বক্তারা মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, আইন শৃঙ্খলা, পুলিশ সংস্কার, মব ভায়োলেন্স, ব্যাংকিং খাতে আস্থাহীনতা ও স্বাস্থ্যসেবায় দুর্ভোগ সহ বিভিন্ন বিষয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে স্পষ্ট রোডম্যাপ এবং দৃশ্যমান পরিবর্তনের রূপরেখা চান তারা। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকারি দলও নীরব, সরকারও নীরব, বিরোধী দলও নীরব। এই সরকারি দলে যদি আমিও যাই বা আমাদের বিরোধী পক্ষে আমরা যে 11 দলের ঐক্য আছে তাদেরও কোনো দল যায়, এই ফরম্যাটে বা এই কাঠামোর মধ্যে সকলেই ধীরে ধীরে স্বৈরাচারী হতে বাধ্য। জুলাই সনদে আমরা স্বাক্ষর না করলেও জুলাই সনদের 3টা পার্ট, মুখবন্ধতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এক পেশে পররাষ্ট্র নীতি হবে প্রফেশনাল, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট থাকবে এবং সেখানে দেশের স্বার্থ রক্ষা হবে, অনলি দেশের স্বার্থ, আর কিছু না। জুলাই সনদ আর সংবিধান সংশোধন নিয়ে সরকারের আন্তরিকতার অভাব নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, যৌক্তিক প্রস্তাব এলে তা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। জানান, গুমের ব্যাপারে সরকারের আছে 0 টলারেন্স নীতি। একটা মাত্র গুমের অপরাধ এসেছে, অভিযোগ এসেছে, সেটা হলো কোস্ট গার্ডের মুনিরা যেটা বললেন। আমরা এটা কিন্তু মাইনুটলি তদন্ত করছি, নট থ্রো কোস্ট গার্ড, অন্যভাবেও আমরা সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি।
আমরা 3 ধরনের বক্তব্য ভিকটিমদের কাছ থেকে পেয়েছি। এটা যেমন একটা সাইড, আমরা বলছি না যে অভিযোগ মিথ্যা, আমরা এখনো তদন্তাধীন রেখেছি এবং 0 টলারেন্স দিয়ে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে হবে। গণঅভ্যুত্থান হয়েছে প্রচলিত ব্যবস্থাকে সংস্কার করার জন্য, মেরামত করার জন্য, এবং কোনোভাবেই এখানে কোনো বিপ্লব সম্পন্ন হয় নাই। এখানে যদি কেউ হ্যাংওভারে থাকি, কেউ যদি 5 আগস্টের বিকালবেলার দৃশ্যকে যদি মনের মাধুরী মিশিয়ে কল্পনা করতে থাকি, তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের এই প্রক্রিয়াতে যখন আমাদের একটা কনসেনসাস দরকার, সেই কনসেনসাস বিল্ডিং প্রসেসও কিন্তু বাধাগ্রস্ত হবে। সব আইনই পরিবর্তনযোগ্য উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তের ক্ষমতা অক্ষুণ্ণ রাখা হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সরকার এমন ব্যবস্থা গড়ে তুলবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কোস্টগার্ড কর্তৃক মিরাজ শেখকে আটক, হেফাজত বা গুম করার অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল মিরাজ শেখের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে কোস্টগার্ডের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, মিরাজ শেখের বনদস্যু চক্রের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে 3টি মামলা চলমান থাকার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে সুন্দরবনে বনদস্যু দমনে কোস্টগার্ডের বিভিন্ন অভিযানের তথ্য তুলে ধরা হয় বিবৃতিতে। কোস্টগার্ডের অভিযানে অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্য হারে কমেছে জানিয়ে ভবিষ্যতে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক মিরাজ শেখকে আটক, জিজ্ঞাসাবাদ বা হেফাজতে নেওয়ার কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি। স্থানীয় বিভিন্ন সূত্রে আমরা জানতে পারি যে মিরাজ শেখ সুন্দরবন কেন্দ্রিক বনদস্যু চক্রের সহিত সম্পৃক্ত ছিলেন এবং বনদস্যু ছোট সুমন বাহিনীর রসদ সরবরাহ, তথ্য আদান প্রদান এবং জেলেদের কাছ থেকে মুক্তিপণের অর্থ এবং বনদস্যুদের লজিস্টিক কাজে তিনি সম্পৃক্ত ছিলেন। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী ও ছেলে মেয়েকে হত্যার মোটিভ উদ্ঘাটনের দাবি পুলিশের। গ্রেপ্তারকৃত মুগ্ধ দাস ও সিদ্ধার্থের কাছে পাওয়া তথ্যকেই মুখ্য হিসেবে দেখছে তারা। পুলিশের যুক্তি, সিদ্ধার্থ মুগ্ধের দেয়া তথ্য অনুযায়ী লুট করা স্বর্ণগুলোও পাওয়া গেছে মন্দিরের পাশে একটি নারিকেল গাছের নিচে। এছাড়া ফিঙ্গারপ্রিন্টের আলামত নষ্ট করতে শিক্ষক পরিবারের মোবাইল ফোনগুলো ডিটারজেন্ট দিয়ে বালতির পানিতে রাখা হয় বলেও দাবি করে পুলিশ। তবে পেশাদার খুনির মতো হত্যাকাণ্ড ঘটানোদের নামে থানায় পূর্বে কোনো মামলা না থাকার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন স্বজনদের। এদিকে ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, 4 জনকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়। তাদের কারোরই চোয়াল ভাঙা থাকার প্রমাণ পাওয়া যায়নি এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার বিষয়টিও সঠিক নয়। আগে থেকে অনেক অন্য কোনো জেদ আছে, এটা একটা সাজিদা বলতেছে এটা একটা নাটক। এটা চুরিকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না, তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। চোয়াল কোনো ভাঙার সাইন আমরা পাইনি, এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কোনো অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি। এবছর কোনো ওষুধের মূল্য বাড়বে না আর অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা চাপিয়ে দিয়ে নয় যৌক্তিক সংখ্যা নির্ধারণ ও নিয়মিত মূল্য হালনাগাদ চায় ঔষধ শিল্প সমিতি। সকালে তেজগাঁওয়ে সমিতির কার্যালয়ে মত বিনিময় সভায় এসব কথা জানানো হয়। বলা হয়, দেশের 64 ওষুধ কোম্পানির প্রবৃদ্ধি নিম্নমুখী। রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন এমন ওষুধের একটি তালিকা করা হয় 1994 সালে, সংখ্যা 117। উদ্দেশ্য, রোগীরা যেন কম টাকায় এসব ওষুধ কিনতে পারে। এরপর 19টি কোম্পানি এসব ওষুধের উৎপাদনের নিবন্ধন নেয়নি। কিছু প্রতিষ্ঠান উৎপাদনে গেলেও পরে বন্ধ করে দেয়। বর্তমানে 44টি ওষুধ বাজারে আছে। অন্তর্বর্তী সরকার সেই তালিকা আপডেট করে 295টি করে। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর সেগুলো বাতিল করে দেয়া হয়। ওষুধ শিল্প সমিতির অভিযোগ, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণে গঠিত 5টি কমিটির 4টিতেই তাদেরকে রাখা হয়নি। অনেক ওষুধের বিক্রয় মূল্য উৎপাদন ব্যয়ের চেয়েও কম। এসেনশিয়াল ড্রাগস আমরা চাই এটা লিস্টটা আপডেট হোক। কাদের দ্বারা? বাংলাদেশের যারা এক্সপার্ট, আপনি ডাক্তার সাহেবদেরকে জিজ্ঞেস করেন যে বেশি ওষুধ কোনটা চলে, গত 32 বছরের প্রাইস একবার অ্যাডজাস্ট করেন। আপনি 3 বছরে বা 4 বছরে স্টেজ ওয়াইজ আস্তে আস্তে করে দেন,
নতুন প্রোডাক্ট যখন আসবে এটা একটা পলিসি থাকতে হবে। বারবার আপনি আমারে টুইস্ট করবেন কেন? দেশে ওষুধ কোম্পানি 200-র মতো। গত 3 বছরে নেই নতুন বিনিয়োগ, বন্ধ হওয়ার পথে বেশ কয়েকটি কোম্পানি। এসব তথ্য সংগঠনটির। 64 কোম্পানি নেগেটিভ গ্রোথ আছে আউট অফ 100, 100টার ভিতরে। তাহলে এই 100টার ভিতরে 64টা নেগেটিভ গ্রোথ হলো কেন? ডেফিনেটলি দেয়ার আর রিজনস, তা নাহলে তো হতে পারে না। এখন যে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, এই যে ইনভেস্টমেন্ট না হওয়ার পিছনে যে আতঙ্ক কিংবা ভয় অথবা যে কারেন্ট সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে যেন উত্তরণ হয়, যাতে করে এই সেক্টরে আরও ইনভেস্টমেন্ট আসতে পারে, সেদিকটাও আমাদের একটু দেখা দরকার। ওষুধ উৎপাদকেরা জানান এবছর ওষুধের দাম বাড়বে না। একটি কোম্পানি বছরে কতটুকু মূল্য বাড়ালে যৌক্তিক হবে তা নির্ধারণের উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন। এসেনশিয়াল ড্রাগ লিস্ট বলে আমরা যদি সেটাকে প্রাইস কন্ট্রোলের আওতায় নিয়ে আসার চেষ্টা করি, তখনই কিন্তু এই বৈপরীত্য চলে আসে। আসলে যেটা বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত ওষুধগুলোকে সহজলভ্য করা যায় কিভাবে, সেই আঙ্গিকে দেখা উচিত। তাহলে আমাদের লিস্ট হওয়া উচিত আমাদের এখানে সবচেয়ে বেশি প্রচলিত ওষুধ কি আছে এবং সেটা জনগণ কি দামে পাচ্ছে, তারা যেন প্রতুল প্রাপ্যতা নিশ্চিত করে বা সুলভ মূল্য যেন পায়। বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়ছে ওষুধ খাতেও। এতে জ্বালানি ব্যয় বেড়েছে 42%, দাবি ওষুধ শিল্প সমিতির। বাজার ভিত্তিক প্রতিযোগিতামূলক দাম। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকারমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাক্ষাতে দুদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠক শেষে গণমাধ্যমকে বৈঠকের বিষয়ে জানান প্রতিমন্ত্রী। বলেন, সৌজন্য সাক্ষাৎ হলেও উভয় দেশের দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে পিপিপি মডেলে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও পানি সরবরাহের মতো আধুনিক প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানানো হয়। এ সময় সরকারের নির্বাচনী ইশতেহারের বাইরে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন রাষ্ট্রদূত। অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়, কিন্তু 24-এর অভ্যুত্থান 17 বছর আন্দোলনের ফল হিসেবে সফল হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের 27তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ আরও বলেন, এরশাদ বিরোধী আন্দোলন সফল হওয়ার পেছনে অন্যতম ভূমিকা ছিল ব্যারিস্টার আব্দুস সালামের। এ সময় নজরুল ইসলাম খান বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সরকার যে কার্যক্রম হাতে নিয়েছে তার সুফল পেতে সময় লাগবে। দাবি করেন, সফলতা পেলে বিএনপি জনবান্ধব হয়ে উঠবে বলেই বিরোধী দল এখন নানাভাবে বিরোধিতা করছে। 2024-এ দেখেছি অনেকে এই আন্দোলনটা শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তি নামে চালাতে চায়। একটা বিধ্বস্ত অর্থনীতি আমরা পেয়েছি, মানুষ সীমাহীন কষ্টে অতিষ্ঠ হয়ে আছে, দ্রুত পরিবর্তন চায় তারা, কিন্তু সাধ্য সীমিত, চেষ্টার ত্রুটি নাই। কিন্তু 11 দলের আগামী 5 সেপ্টেম্বরের লং মার্চে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইজিপি। জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত সহ 11 দলের নেতারা। পরে মিয়া গোলাম পরোয়ার বলেন, লং মার্চ নিরাপদ ও শান্তিপূর্ণ করতে আজকের এই আলোচনা। ঢাকা থেকে 4টি রুটে লং মার্চ হবে বলেও জানান তিনি। আইজিপি সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিয়েছেন বলে জানান জামায়াতের এই নেতা। আজকে অন্তত পুলিশ প্রধান আইজিপি যতটা আন্তরিকতা এবং আশ্বস্ত করেছেন, আশা করি এই লং মার্চে আমরা পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা পাব। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। মার্কিন সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে লেখা এক মতামতে এই মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানান, সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে তেহরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে মার্কিন হুমকি ধামকিকে পাত্তা দিচ্ছে না ইরান। তেহরানের দাবি, যুদ্ধ থেকে বের হওয়ার পথ না পেয়ে এখন অর্থনীতিকে অস্ত্র বানাচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এসব পুরনো কৌশল বরাবরের মতো এবারও ব্যর্থ হবে এমন দাবি দেশটির। এছাড়াও ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে
বরাবরই পরাশক্তিদের লক্ষ্য হয়েছে ইরান বলে মন্তব্য করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী। এদিকে উত্তেজনার মধ্যেই যুদ্ধ বন্ধের চুক্তির আলোচনা শুরুর জন্য তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তান। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।